Well, good evening, friends. গুড ইভিনিং ফ্রেন্ডস, আরম্ভ করছি আজকে রাত 8টার ক্লাস। আজ যে টপিকটা আরম্ভ করছি সেটার নাম হোয়াট আর দ্য কজেস ফর ফেলিওরস ইন ডিফারেন্ট কেসেস। What are the causes of failure of homeopathic physician? সবাই অনেক চিন্তা ভাবনা করে একটা ওষুধ রোগীকে দিল, কিন্তু রোগীর কোনো উন্নতি হলো না, কাজ করলো না। কেন? কারণ কি হতে পারে? সেই কারণগুলো নিয়ে আজকের আমার টপিক, কজেস অফ ফেলিওরস অফ হোমিওপ্যাথিক ফিজিশিয়ানস। কি কারণে একজন চিকিৎসক তার আশাতীত রেজাল্ট পেল না, তার এক্সপেক্টেড রেজাল্ট he won't get, he hasn't got. So failures of homeopathic physicians. আগের দিন আমি বলেছিলাম হোমিওপ্যাথিক চিকিৎসকদের কি গুণাবলী থাকা উচিত, ক্রাইটেরিয়া থাকা উচিত। হোয়াট আর দ্য কজেস টু বি এ সাকসেসফুল হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। তাহলে আজকের টপিক, হোয়াট আর দ্য কজেস ফর ফেলিওরস অফ হোমিওপ্যাথিক প্র্যাকটিস, যেটা জুনিয়র ডাক্তারদের জানার খুবই দরকার। আমি নিজের অভিজ্ঞতায় দীর্ঘ 40 বছরের হোমিওপ্যাথিক প্র্যাকটিস জীবনে যা বুঝেছি, চিকিৎসকদের ফেলিওর হওয়ার কারণ কি সেগুলো আলোচনা করছি। নাম্বার ওয়ান কারণ, নট ডুইং প্রপার কেস টেকিং। ঠিক মতন কেস টেকিং করা হয়েছে কি? কেস টেকিং যা হোক করে, এই হ্যাস্টি কেস টেকিং ইজ নট এ ওয়েল ডান কেস টেকিং। কেস টেকিং হলো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাফল্যের চাবিকাঠি। কেস টেকিং কি ঠিক মতন করা হয়েছে? কোনো পয়েন্ট বাদ যায়নি তো? গুছিয়ে কেস টেকিং না করলে অনেক পয়েন্ট বাদ যায়। অনেক সময় দেখা যায় যে রুটিন কেস টেকিং নয়, রোগীর সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতেই, আপনি কোথায় থাকেন, কি করেন, ওই জায়গায় ওখানে কি আছে, এর মধ্যে দিয়েই অনেক পিকিউলিয়ার আনকমন সিমটম রোগীর ধরা পড়ে যায়। টোটাল কেস টেকিং করে অবজারভেশন, ওই যে পয়েন্টগুলোই আছে, অ্যাটেনশান, সব লক্ষ্য রেখে কেস টেকিং করতে করতেই তুমি গতানুগতিক কেস টেকিং করছো। কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স, এসব গতানুগতিক পয়েন্টের উপরে কেস টেকিং করতে করতে হঠাৎ করে একটা পয়েন্ট পাওয়া যায় যেটা ভাবা যায়নি, যেটাকে তুমি জানতেও না যে এই পয়েন্টটা পেয়ে যাব। সো কেস টেকিং ইজ অ্যান আর্ট রাদার দ্যান সায়েন্স। গুছিয়ে কেস টেকিং করতে হবে। টোটাল কেস টেকিং এর করার পরে একটা ওষুধ, নতুবা অন দ্য ওয়ে অফ কেস টেকিং ওষুধ বেরিয়ে যাবে। কেস টেকিং করতে গেলে দুইভাবে ওষুধ আমি আমার অভিজ্ঞতায় দেখেছি আসে। এক, অন দ্য ওয়ে অফ কেস টেকিং করতে করতেই ওষুধ চলে আসে, কিন্তু তা হলো পুরো কেস টেকিং আমরা করব।
যেমন কেস টেকিং করতে করতেই মাথার যন্ত্রণা, অল্টার্নিং সাইডস, হ্যাঁ ডাক্তারবাবু আমি শিওর কনফার্ম অল্টার্নিং সাইডেই আমার হয়। আরও শিওর, হ্যাঁ একেবারে অবধারিত, আজ বাঁ দিকে হলেই কাল ডান দিকে হবে। সো এরকম স্ট্রং ক্যারেক্টারিস্টিক সিমটম যদি পাই, আমরা ধরে নিলাম ল্যাক্কানা এলাম। যদি আমি শর্টকাট করতে চাই, চেম্বারে ভিড় আছে, আর দেখি বাজিয়ে ল্যাক্কানা নামের অন্য সিমটম আসে কিনা, অন্য সিমটম আসে কিনা দেখি। হ্যাঁ পাওয়া গেল ব্রেস্ট টিউমার, ব্রেস্ট পেইন। আমি ফুল কেস টেকিং করিনি। আচ্ছা আপনার আর কি আছে? আপনার পিরিয়ডের সময় কি ব্রেস্টে ব্যথা হয়? হ্যাঁ ডাক্তারবাবু পিরিয়ডের সময় প্রত্যেক দিন ব্রেস্টে পেন হয়। আপনি ভয়টাই কোনো কিছুর পান? সাপের ভয়, খুব সাপের ভয় পাই। অ্যাজ ইফ স্নেকস আর ইন অ্যান্ড অ্যারাউন্ড মাই হোল লাইফ, হোল অ্যাক্টিভিটিস অফ দ্য ডে, সবসময় যেন সাপ সাপ দেখি। ল্যাক্কানা নামের স্ট্রং সিমটমস পাওয়া গেল তিনটি। মেমোরি উইক, ডিপ্রেসড, স্যাডনেস, ল্যাক্কানা নেম পাওয়া গেল। কিন্তু যদি সময় থাকে ফুল কেস টেকিং কন্টিনিউ করে যেতে হবে। এরপরেও হয়তো এমন কোনো ঘটনা আসতে পারে, এমন কোন আরও সিমটম আসতে পারে যা ল্যাক্কানা নামকে সুপারসিড করতে পারে। তাই আমি কেস টেকিংয়ে অবহেলা করব না। যদি ব্যস্ততা থাকে, সময় শর্ট থাকে, আমি স্ট্রং ক্যারেক্টারিস্টিক বা গাইডিং সিমটমস কিছু পেয়ে গেলে ল্যাক্কানা নাম দিলাম। কিন্তু আমার কেস টেকিং কমপ্লিট না, কেস টেকিং কমপ্লিট করতেই হবে। সো ল্যাক অফ কেস টেকিং অর হ্যাস্টি কেস টেকিং ফেলিওরের পক্ষে একটা বড় অন্তরায়। কেস টেকিংয়ের মধ্যেকার পয়েন্টগুলো, বিশেষ করে কজেশনস, ভালোভাবে কজেশনসকে গুরুত্ব না দেওয়া অসাফল্যের আর একটা অন্তরায়। কজেশন আমার মতে, এবং আরও অনেকেই বলেছেন, টোটাল কেসের মধ্যে একটা স্ট্রং পিলার। কারণটা কি, কেন হলো বলতে পারেন কিছু? কজেশন কিছু না থাকতে পারে, কজেশন রোগী গুছিয়ে না বলতে পারে, কিন্তু এইটার উপরে এমফ্যাসিস করতে হবে, জোর দিতে হবে। কি অসুবিধা? সাইটিকা ব্যথা কতদিন? মাস 5-6 চলছে। অমনি সাইটিকার ওষুধ খুঁজতে আরম্ভ করে অনেকে। কেস টেকিং আরম্ভ করলে সময় কী খেতে ভালো লাগে, কি লাগে না, পিপাসা কেমন, কিন্তু কজেশন তুমি জোর দিলে না। কারণ লোকটা তো সাইটিকা ছিল না। একটা লোকের জ্বর হলো, জ্বর তো ছিল না। হঠাৎ কাশি হলো, কাশিটা তো ছিল না। মাথা যন্ত্রণা 3 বছর ছিল না, আমার তো নেই। তার হলো কেন? কিছু কারণ মনে পড়ে আপনার? কোনো ঘটনা মনে পড়ে যে এই ঘটনার পর থেকে বা এই রোগের পর থেকে আমি জিনিসটা দেখছি? মনে করে দেখুন তো। এটার উপর আমার ঔষধ সিলেকশন করতে সুবিধা হবে। আমরা এই কারণটাকে জোর দিই। মাথার যন্ত্রণা আপনি 2 বছর বলছেন, তো কেন হলো? পক্সের পরে হলো, কোনো রোগের পর থেকে কজেশন ইম্পর্টেন্ট, বা কোনো ঘটনার পর থেকে ইম্পর্টেন্ট। তাহলে কজেশনকে গুরুত্ব দিয়েছি কি আমি? খুব ইম্পর্টেন্ট। মেন্টাল কজ অর ফিজিক্যাল কজ। আপনি মনে করুন তো, কোনো ঘটনা আপনি চেষ্টা করুন না, মনে করুন না, আপনার যে পেট ব্যথা হচ্ছে, কিছু মনে পড়ে এইবারে যে রোগ হচ্ছে, যে ঘটনা ঘটছে, যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তার সাথে রিলেটেড কজেশনসগুলো জিজ্ঞেস করতে হবে। রোগী যদি মনে না করতে পারে, রোগী সব মনে করবে না। এখানে ওই লিডিং কোশ্চেন সব একদম বাদ দিতে হবে। তাকে মনে না করিয়ে দিলে সে কী করে বলবে যে আপনি কি চাইছেন, তুমি কি চাইছো, আমরা কি চাচ্ছি? পয়েন্ট ধরে উস্কে দিতে হবে, বলে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। আমরা একটা ছাত্র অ্যান্সার না দিতে পারলে কি বলি? ক্লু দিই। আচ্ছা ক্লু দিচ্ছি, তুমি পারবে?
যেমন ডগ মানে কি, একটা বাচ্চাকে যদি আমরা বলি ক্লাস 2 এর বাচ্চাকে, তুমি বলতে পারছে না, ভুলে গেছে। ভুলে গেছো? তোমাদের বাড়িতে আছে না, মনে করে দেখো না, কিরম কিরম যেন অন্যরকম ঘেউ ঘেউ করে, এরকম কিছু আছে। বাচ্চাকে ধরলো, ইয়েস ডগ, বাচ্চাটা বলবে, ক্লুটা তুমি ধরালে। তেমনি যখন পেটে ব্যথা বলছে, তখন পেটে ব্যথার আমাকে কিছু দু একটা পয়েন্ট তাকে বলতে হবে। তার মাথায় নেই যে সে প্রেসে কাজ করে আর ওই সিসার টাইপগুলো ধরে আর ওই হাত দিয়ে দিবে এরকম ধরে মুখে লাগায়, তার মাথায় নেই। তাকে মনে করিতে হবে, এখানে লিডিং কোশ্চেন করো না, ওই সব মাত্রা আমার কোনো স্থান নেই। অনেকে নাটক থিওরিটিক্যালি বেশি করে। পেট ব্যথা করছে, তুমি কি অল্প, তুমি কোথায় থাকো? আমি এখানে বেলঘরিয়াতে থাকি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমানে স্যার। কি করো? আমি মেসে থেকে পড়াশোনা করি স্যার। খাওয়া দাওয়া কী করো? আমি হোটেলে খাই স্যার। কতদিন খাচ্ছ? আমি প্রায় এখানে বছরখানেক হোটেলে খাই, এখানে রান্নাবান্না তো একা করতে পারি না। দুবেলায় হোটেলে খাচ্ছ? হ্যাঁ, হোটেল ডায়েট, একটা কজেশন পাওয়া গেল। তুমি এইটুকু আলোচনা না করলে কজেশন ইজ হোটেল ডায়েট তুমি জানতে পারতে না। তুমি নাক্সবম, মার্কুরিয়াস এই সমস্ত ওষুধ এবার চিন্তা ভাবনা করতে পারবে। তোমার কেস্টিংয়ের ওষুধের একটা গ্রুপ পেয়ে গেলে। মাথায় যন্ত্রণার তোমার কোনো কারণ মনে পড়ে? তুমি বলছো ঠিক আছে, তুমি মাথার যন্ত্রণা রোগীকে বুঝিয়ে দিতে হবে। মাথার যন্ত্রণা সারানোর জন্য আমার কাছে এসছো, আমি তোমাকে সারানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। কিন্তু তোমার কারণ মনে পড়ে? আমার তো মাথার যন্ত্রণা নেই, তোমার তো 3 বছর আগে ছিল না। কিছু ঘটনা এমন মনে পড়ে তোমার যে তারপর থেকে আমি ডাক্তারবাবু দেখছি? মনে করে দেখো তো। শারীরিক মানসিক দুটোই রোগীকে মনে করে দিতে হবে। তোমার মনের উপরে কোনো ঘটনা ঘটেছিল, কোনো টাকা পয়সার চোট গেছিল, কোনো মানসিক আঘাত পেয়েছিলে, তুমি যাদের খুব ভালোবাসতে, আত্মীয় স্বজন নিকট, তারা কেউ মারা গেছে, তারপর থেকে হচ্ছে কি না তা বলতে পারি না ডাক্তারবাবু। আঘাত তো পাইনি মাথায়, তেমন কোনো ঘটনার রোগটুকু হয়নি। তবে কি জানেন, আমার ওয়াইফের সাথে বনিবনা হচ্ছিল না। ও সে দুটো বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে গেছিলো। সেই টেনশন থেকে হয়তো হতেও পারে কিনা জানি না। তার আগে ছিল না তার পরে হয়েছে। তাই সেই ঘটনা নিয়ে ওই লোকজন ডাকাটাকি বিচার টিচার করা, মিটে করে, তারপর একটা কেসের ফাইল শুট করে দিল। সেই সব করে না, ওই সব টেনশন থেকে হলে হতেও পারে। ইউ হ্যাভ গট এ ক্লু, মর্টিফিকেশন আফটার অর রিজ অফ ডিসপ্লেজার আফটার। তোমার সার্কেল অনেক ছোট হয়ে এলো। শুধু ছোট নয়, স্ট্রং সিমটম পেয়ে গেলে কজেশন, মর্টিফিকেশন আফটার। সো কজেশন কি বাদ যায়নি তো তোমার? মাথায় কোনো আঘাত পেয়েছিলে? একবার না, এরকম পেশেন্ট পেয়েছি, বহু জায়গায় ঘোরা পেশেন্ট, তার তার মাথার যন্ত্রণা যাচ্ছে না, প্লাস ঘাড়ের ব্যথা যাচ্ছে না। কিছু কারণ মনে পড়ে? হ্যাঁ, ওই ইঁদুরে ডাবের কাঁদি মনে হয় কেটেছিল, আর দুম করে পড়বি না আমার ঘাড়ে পিঠে, অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম। আমার ইয়া কাকা, দূর সম্পর্কীয় কাকা, বহু জায়গায় বহু টাকা পয়সা খরচ করেছে। সো আই প্রেসক্রাইবড অন দ্য বেসিস অফ ট্রমা ওভার দ্য ভার্টিব্রাল কালাম, hypericum tenem, few doses, followed by Natrum salt, completely cured. So, causation is very, very important. কজেশনটাকে কি বাদ যাচ্ছে না তো, ফিজিক্যাল বা মেন্টাল? অ্যাকিউট ডিজিজও কজেশন। কদিন হলো জ্বর? 3 দিন হলো। কারণ কিছু মনে পড়ে না? কারণ আর কি, তবে রাত জেগে ওই ফাংশন গিয়েছিলাম, গান শুনতে গিয়েছিলাম। শীতের দিনে ঠান্ডা, আমার তো এত ঠান্ডা পড়বে বুঝতে পারিনি, চাদর টুপি নিয়ে যাইনি। এক্সপোজার অফ কোল্ড, ড্রাই কোল্ড। কেন হলো? বর্ষাকালে বৃষ্টিতে ভিজেছিলাম ডাক্তারবাবু, প্রচণ্ড বৃষ্টি, সে কী করবো, আর দাঁড়ানোর কোনো জায়গাও পেলাম না, পুরো ভিজে গিয়েছিলাম। তারপর একটু হাঁচি টাচি আরম্ভ হলো, তারপর এক্সপোজার টু ওয়েট কোল্ড, রেইন। পেট ব্যথা কেন হচ্ছে?
এই কদিন আগে একটা ম্যাজিক্যালি 2 ডোজ পালসিটার দিয়ে সারিয়েছিলাম, আমি দিয়েছিলাম ফেসবুকে। মাংস ডিম খুব পিকনিকের মধ্যে দারুণ খেয়েছি, তারপর থেকে হচ্ছে পালসিটিলা। তার সাথে সিমটম দেখতে হবে 2-1টা। পিপাসা কম ছিল, শীত শীত ভাব ছিল, আই প্রেসক্রাইব পালসিটিলা। যদি বারবার স্টুলের আর্জিং থাকতো, চিলিনেস থাকতো, বা যাচ্ছে কিন্তু নিষ্ফল, ইনএফেকচুয়াল আর্জিং, নাক্সভামকে দিতে হতো। যদি পায়খানে গিয়ে মলত্যাগ করতে গিয়ে অনেকক্ষণ বসে থাকতো, পিপাসা পেত, জিভ থাকতো, মার্সল দিতে হতো। সো হাউএভার কজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো প্রপার কেস্টিংই হলো কিনা, কজেশন ঠিক মতো জোর দিচ্ছে কিনা, কজেশন ailments from very very important. So causation in acute disease is known as exciting cause. Maintaining cause, তিনটে কজ আছে আমাদের, এক্সাইটিং কজ, মেনটেনিং কজ অ্যান্ড ফান্ডামেন্টাল কজ। তো এক্সাইটিং কজ অ্যাকিউট ডিজিজের কজের, জ্বরের জন্য, ব্যথার জন্য, পেট ব্যথার জন্য, আমাশার জন্য কোনো এক্সাইটিং কজ আছে কিনা আমি জানলাম। নেক্সট ইজ ক্রনিক কেসের জন্য মেনটেনিং কজ অ্যান্ড ফান্ডামেন্টাল কজ। অ্যাকিউট কেসের জন্য এক্সাইটিং কজ, ক্রনিক কেসের জন্য মেনটেনিং কজ অ্যান্ড ফান্ডামেন্টাল কজ। মেনটেনিং কজ, রোগের আরোগ্যের পথে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না তো, রোগ আরোগ্যের জন্য কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে না তো। ইজ দেয়ার এনি হিন্ড্রান্স ফর দ্য কিওর, ইজ দেয়ার এনি অবস্ট্যাকেলস টু কিওর। যেমন সুগারের রোগী, সুগারের রোগী রসগোল্লা রোজ 4টে করে খেয়ে আসে, তোমার সুগার কন্ট্রোল হচ্ছে না, তুমি লক্ষ্য করে দেখেছ? সুগার কন্ট্রোল হচ্ছে না, ইট ইজ কল্ড মেনটেনিং কজ। গরিব মানুষ একটা খালের পাশে, পুকুরের পাশে থাকে, তার ঘরে কাদা, ড্যাম স্যাঁতস্যাঁতে, বর্ষাকালে জল পড়ছে পাশে, সব সময় ঠান্ডা, ঘরের ভিতরে শ্বাসকষ্ট, বাচ্চার কাশি লেগে আছে। তুমি কোনোদিন দেখোনি, তার বাড়িতে যাওনি, জিজ্ঞাসাও করনি, তুমি ওষুধের পর ওষুধ দিয়ে যাচ্ছ। তার ব্রঙ্কিয়াল অ্যাজমা তুমি কি করে সারবে? ড্যাম্পনেস, ড্যাম্প ফ্লোর, ড্যাম্প হাউস, ড্যাম্প রেসিডেন্সিয়াল স্পেস, মেনটেনিং কজ। আমাকে একবার একটা মারোয়াড়ি, এখানে কাঠের দোকান আছে, খুব বড় কাঠগোলা, আমাকে বললো, ডাক্তারবাবু দিন, আপনার নাম টাম শুনে এসেছি, ওষুধপত্র দিন, কিন্তু लेकिन एक बात आप याद रखिए, हम लोग भी সব জায়গায় যেতে হয়, ঢাকায় পরোটা খেতে হয়, ও সব তেলে ভাজা চিজ, ওসব আমাদের মারোয়াড়ি সোসাইটি চলে, ওসব বন্ধ করতে পারবে না আমি, ও সব খাবে, লেকিন ও খাবে তো আপনি তারপর ওষুধ দিন, যা হয় তাই হবে, আমি ওসব বন্ধ করতে পারবে না। মেনটেনিং কজ। এই লোকের যদি কী কেস ছিল আমার মনে নেই, কিন্তু এর যদি ডায়রিয়া হতো, পেটের গন্ডগোল হতো, তুমি কি করে সারাবে? ও বাইরে যাবে, তেলে ভাজা খাবে, আগেই সারেন্ডার করছে, ওসব বন্ধ করা যাবে না। সো ইজ দেয়ার এনি মেনটেনিং কজ? অনেক রকম মেনটেনিং কজ হতে পারে, যা তোমার রোগী আরোগ্যের পথে বাধা বা অন্তরায় সৃষ্টি হচ্ছে। তুমি কি সেগুলো লক্ষ্য করেছো? তুমি কি সেগুলো জিজ্ঞাসা করেছো? তুমি কি সেগুলো অনুধাবন করার চেষ্টা করেছো? তুমি কি সেগুলো অনুসন্ধান করার চেষ্টা করেছো? তুমি কি সে ব্যাপারে কোনো খোঁজ খবর নিয়েছো? না, নাওনি। তুমি ওষুধ দিয়ে যাচ্ছ, বরিকের ম্যাথমেটিকা ঘাঁটছো, ফেসবুকে বড় বড় 1 লাইন 2 লাইনের লেকচার দেখছো, অ্যাকিউট ডিজিজ করতে হবে, ক্রনিক ডিজিজ করতে হবে, সালফারি করতে হবে, মেডোনাইমি করতে হবে। তুমি দেখি হ্যাঁ স্যার, গুড স্যার, নাইস স্যার, ভেরি গুড স্যার, থ্যাংক ইউ স্যার করে চলেছ, আর প্রতিটা লোকের পোস্টে কমেন্ট দিয়ে যাচ্ছ। তোমার বইয়ের পাতা উল্টানোর সময় নেই। অনেকের দেখি যে যাই দিক একবারে কমেন্ট রেডি হয়ে আছে, আমি ভাবি তাহলে মোবাইল নিয়েই মনে হয় পড়ে আছে, কারোর পোস্ট বাদ যায় না। আমাদের এই তফিউলের দেখি, নাম করেই বলছি, হয়তো এখন শুনছি, কারোর পোস্ট বাদ নেই। আমরা হঠাৎ করে উল্টাতে গিয়ে চোখে পড়ে যাই, দেখি
আমার ইন্টেলেক্ট পার্সন, একবার দেখলে চোখে পড়ে যায়। আমাদের তফিউল ইসলামের দেখি যে কারোর কোনো পোস্ট বাদ নেই, আমাদের নিতাই কারোর কোনো বলে হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার, ঠিক স্যার, নাইস স্যার, থ্যাংক ইউ স্যার, প্রণাম নেবেন স্যার, প্রতিটা লোকের পোস্টে। তো যেটা বলতে চাইছিলাম, তোমার আসল দিকে সময় দিতে হবে। তুমি কি মেনটেনিং কজ খোঁজার চেষ্টা করছো? কেউ দিচ্ছে পোস্ট, আর কতটা সত্যতা, কতটা তার জ্ঞানের গভীরতা, সে কতটা পড়াশোনা করেছে, সে ঠিক আছে কি না। কারণ আমার পরিমাপ করার ক্ষমতা নেই, আমি নিজে কিছু পড়াশোনা করিনি, জানি না, তাই হ্যাঁ স্যার, নো স্যার, ইয়েস স্যার, ভেরি গুড স্যার করেই চলেছি। কোনটা গ্রহণযোগ্য, কোনটার মধ্যে সত্যতা কতটা, কোনটার মধ্যে কতটা রিলায়েবিলিটি, কোনটা কতটা ডিপেন্ড করে যায়, ইউ ডু নট নো, বিকজ ইউ হ্যাভ নো সাফিসিয়েন্ট নলেজ অ্যাবাউট দ্যাট। তুমি যদি মিটার ফুট না বুঝতে পারো, তুমি জলের গভীরতা মাপবে কি করে? এসব আমরা কিছু বলি না, অনেক সময় কমেন্ট লেখা টেখা এসব করতে যাই না, তার মানেই যে সব ঠিক তা না। কিন্তু অনেক সময় করা হয় না, করার দরকার হয় না, করলে পরিবেশ খারাপ হয়, শত্রু বাড়ে। একজন বিচারক যখন বিচার করে কোর্টে, ফাঁসিও দিচ্ছে একজনের, সে যখন বাড়ির থেকে বেরিয়ে 10 কিলোমিটার গাড়ি নিয়ে কোর্টে যাচ্ছে, হাইকোর্টে পৌঁছাচ্ছে, যাওয়ার পথে কিন্তু সে 20টা অন্যায় দেখে যাচ্ছে রাস্তায়। সে কি প্রতিবাদ করতে পারছে? পারে না। তাহলে তো রোজ 20টা করে কেস তাকে করতে হতো আলাদা। তো অনেক জিনিস আমরা দেখেও দেখতে হয়, কিছু করি না, চলি না, সবাই বোঝে না, যেমন চলছে চলুক। মিথ্যার ফুলঝুরি যেমন আমাদের রাজনৈতিক নেতারা দিয়ে থাকে ভোটের আগে, চলতে থাকে, কত লেকচার, কত প্রতিশ্রুতি, সেই রকম আর কি। তোমাদের আইডিয়া নেই, যারা জানে না, কত রকম সব এই ফেসবুক দেখে ডাক্তারি করতে গেলে একেবারে সর্বনেশ অবস্থা হবে। তো যে কথা বলছিলাম, তুমি কি মেনটেনিং কজগুলো জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো? ভাবো কোনো দিন? মাথা ইচিং, চুলকায়, মাথার চুলকানি, কী রোগ? মাথার চুলকানি। টুপিটা খোলো দেখি, দেখি মাথার মাঝখানটায় ঘাম ভর্তি হয়ে আছে আর চুলকাচ্ছে। 4 দিন 5 দিন দেখলাম। আচ্ছা, তুমি সবসময় টুপি পরে থাকো কেন? না, ওই যে ছাড় জায়গাটা চুল উঠে গেছে ডাক্তারবাবু, আমার খুব লজ্জা লাগে, আমি চুল উঠে থাকি। সবসময় পরে থাকো এরকম টুপি? হ্যাঁ, মেনটেনিং কজ। একটু ইরিটেশন হচ্ছে, একটা সস্তার টুপি পরেছে, সিনথেটিক কাপড়ের পরে আছে দেখছি, সুন্দরবনের এক ঢুকি। আমি না, তোমার তো জীবনেও সারানো যাবে না। ইট ইজ কল্ড মেনটেনিং কজ। কী করে সারাবে তুমি? অ্যালার্জি, শরীরে অ্যালার্জি সিনথেটিক কাপড়ে হচ্ছে, সিনথেটিক আজকাল যেসব নানান কেমিক্যাল দিয়ে ফাইবার তৈরি করা হয়েছে, যেগুলো 2 আঙুলে ধরলে ক্যারকার 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 করবে, বুঝতে হবে সিনথেটিক। সেই জামা পড়ছে, গায়ে চুলকাচ্ছে ডাক্তারবাবু। বাচ্চাটাকে ওই সুন্দর দোকানে ঝোলানো আছে রংচঙে, আসল সুতির জামা দেখতে খারাপ, আর এখানে লাল লাগাও, এখানে একটু নীল কালার, এখানে একটু হলুদ তাপ্পি দেওয়া, ওখানে একটু নীল তাপ্পি দেওয়া, একদম পাট জাতীয়। পাটও তো নর্মাল জিনিস, সিনথেটিক বাজে, তার ঘাম পাস করে না, ভিতরে কোনো ঘাম ঢোকে না, বাচ্চাটার গায়ে সুলি একজিমা সব ভর্তি হয়ে যাচ্ছে। মেনটেনিং কজ। আপনার বাচ্চার জামা এই জামা পরানো যাবে না, এই জামা পরাবেন না রোজ। নাইলনের মোজা পরছে, পায়ে ঘাম হচ্ছে, গন্ধ হচ্ছে, পায়ের তলায় হেঁটে যাচ্ছে, ঘাম অ্যাবজর্ব করে না সুতির কাপড়ে যেমন করে। মেনটেনিং কজ। লটস অফ মেনটেনিং কজ সমাজে রোজ দেখা যাচ্ছে। বুঝতে হবে তোমার মেনটেনিং কজের জন্য তোমার অনেক রকম মেনটেনিং কজ। কীভাবে খাও ডাক্তারবাবু? 10 বার ঝাঁকি দিয়ে 1 কাপ জলে 1 কাপ পানিতে 1 দাগ ওষুধ দেবেন, 1 চিপি দিয়ে ঘেঁটে 2 চামচ খাবেন, বাকিটা ফেলে দেবেন। 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি, 50 সহস্রমিক পদ্ধতি। আমরা সবাই এইভাবে দিই, হ্যানিম্যানের ডাইরেকশান। হ্যানিম্যান চামচ বলেনি, 10-12 কাপ, 10-12 চামচ ধরে, এরকম কাপের কথা বলেছে। রোগীর ইমপ্রুভ হচ্ছে না, 2 মাস পরে রোগী এসেছে, ডাক্তারবাবু আমার তো কিছুই কমছে না। আচ্ছা, আমি কি একটা কোনো ভুল করছি না কি জানি না, আমি ওই কাপের জলটা, পানিটা 2 চামচ না খেয়ে আমি সবটাই খেয়ে নিই। কেন জানেন?
আমার মনে হয় ও পয়সা দিয়ে টাকা দিয়ে ওষুধ কিনে ফেলে দেবো। না না, সত্যি কথা বলতে কি, আমার একটা আইডিয়া হয়েছিল, কিছু মনে করবেন না ডাক্তারবাবু, যে ডাক্তাররা অনেকে তো হাতে রাখে, ওই অল্প করে খেয়ে আপনি আবার হাতে রাখেন কিনা, আপনি সেরকম লোক না জানি, জ্ঞান পাপি, তবু আমার এইটা কোনো ভুল হচ্ছে না তো, অ্যাগ্রাভেশন হয়েই চলেছে পুরো। আমি কিন্তু পুরো কাপটাই খাই। মেনটেনিং কজ বলে শেষ করা যাবে না, মেনটেনিং কজের। গ্যাস, ঢেকুর, নিচ দিয়ে গ্যাস পাস করছে ডাক্তারবাবু, ওই আমার কিচ্ছু কমছে না, এমন গ্যাস পাস করি না সারা ঘরে লোক টিকতে পারে না, লজ্জা লাগে আমার, এটা বন্ধ করুন ডাক্তারবাবু। এ কী হলো, রোজ খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, কিছুতেই হচ্ছে না। 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর পর যা পাচ্ছে তাই খাচ্ছে। একটা মিনিমাম খাওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা লাগে হজম করতে আমাদের, সে সময় দিচ্ছে না। সে রোগীর হোক, বাচ্চার হোক, যার হোক, ডাইজেশন হচ্ছে না। তো শত কার্বোবেজ গুলে খাওয়ালে কি হবে? তাকে বলতে হবে একটা খাবার খেলে 4 ঘন্টার মধ্যে আপনি কিচ্ছু খাবেন না। এইরকম রোগী পেলে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, পরিষ্কার বলে দিই, 4 ঘন্টা খিদে পাক না পাক 4 ঘন্টার মধ্যে কিচ্ছু খাওয়া যাবে না। মেনটেনিং কজ, সব সময় ওভার ইটিং, ওভার স্টমাক হয়ে চলেছে, তার ডাইজেশন হচ্ছে না। স্টেশনে দেখি, কোনো টার্মিনাল গ্রামের দিকের স্টেশন থেকে উঠলাম, একটা বাচ্চা কিনে একটা লোক উঠলো, শিয়ালদা শহরে নামবে। তো প্রথম স্টেশন থেকে 10টা স্টেশন শহরে যেতে যেতে সে লোকটা বাচ্চাকে এত বেশি প্রেম প্রীত দেখাচ্ছে, যে স্টেশনে যে নোংরা খাবারটাই উঠছে, জিলিপি 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 জিলিপিকে খাবাই না, দুটো দে, এনে খা। পরের স্টেশনে চানাচুর চানাচুর, গরম গরম ঘটি চানাচুর, ঘটি চানাচুর, দে দে 2 টাকা দে, এই বাচ্চাকে দিল, খা। বাচ্চাকে দিয়ে চলেছে, বাচ্চা কিছু খাচ্ছে, কিছু ছড়াচ্ছে, বাচ্চা বোঝে না, 4-5 বছরের বাচ্চা। পরের স্টেশনে বাদাম 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 দে। তো 10টা স্টেশনে বাচ্চাকে টুকটাক করে কিছু খেয়ে তার পেটের গন্ডগোল কী করে হবে? তাহলে বুঝতে হবে যে স্যার ইরেগুলার ডায়েট। সো মেনটেনিং কজ। বড়বাজারের এক রোগিণী, কলকাতায় একটা ওষুধের দোকানে বসতাম অনেক আগে, কিং কোম্পানিতে বলে একটা দোকান ছিল, এখন উঠে গেছে, বসতাম। की कष्ट बच्चा बा, डॉक्टर साहब मेरा बच्चा कुछ नहीं खाता है, कुछ नहीं खाता है, इसके खाना बढ़ाना को दवाई दीजिए। তখন বয়স অল্প ছিল, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট তো বুঝতাম না, অ্যালফালফা মাদার দিচ্ছি, তার সাথে ওষুধ দিচ্ছে এটা ওটা, প্রত্যেকবার একই রিপোর্ট, কেমন আছে बच्चा? ओए तो ठीक है, तबीयत तो ठीक है डॉक्टर साहब, किंतु मेरा बच्चे को तो तकलीफ खाली एक है, उसको खुद भूख नहीं लगता है, कुछ नहीं खाता है, मेरे बच्चा देखो भाई कितना हाल है। हाल तो देखছি মোটা এরকম 50 কেজি ওজন হবে, 10-12 বছরের বাচ্চা, তাও বলছে কিতনা হাল হয়। মারবাজারের মারবাড়িগুলো মহিলাগুলো এইরকম মোটা থাকে, ফ্যাটে, তো ছেলেটা এরকম হচ্ছে না, সেই দুঃখে আফসোস। ও এক কথা শুনতে শুনতে লাস্টে বললাম, মনে হলো আচ্ছা দেখি কী খায় ওটা, আচ্ছা দেখি চারটা বলুন তো আপনি কী কী খাওয়ান, আপনি কোনো খাওয়ায় গন্ডগোল আছে কিনা আমি দেখতে চাইলাম। সকালবেলা আপনাকে কী বলবো ডাক্তারবাবু, আপনাকে তো বলছি না ও কুছ নেই খায়। সকালবেলা उठे ओ तो परोठा खाता है, 2-4 परोठा खाता है, कटा ओ 6-7-8 परोठा खाता है। उसके बाद अंडा 4 अंडा खाता है। उसके बाद दूध 1 গ্লাস দেখাও, এরকম একটা গ্লাসের দুধ খায়, তারপর 2টো আপেল খায়, তারপরে 2টো কলা খায়, তারপরে দুপুরের খানা খায়, তারপর 4টে মৌসুমি লেবু রস খায়, তারপরে বিকেলবেলা আবার পাউড টোস্ট খায়। এই বলে রাত পর্যন্ত যা চাট হলো আমার 1 সপ্তাহের খোরাক। मेंटेनिंग कॉज, प्रत्येक दिन एक ही कथा, कुछ नहीं खाता है मेरा बच्चा, कुछ नहीं खाता है डॉक्टर साहब। सो देयर आर लॉट्स ऑफ मेंटेनिंग कॉज। चोख कान यदि खोला ना থাকে তাহলে বোঝা খুব মুশকিল। কারো ডায়রিয়া, জব কাটের মোগলায় বাইরে বেরোচ্ছে, কলকাতায় কাজ করে, ঘোরাঘুরির কাজ, রোজ খাচ্ছে, রোজ বিরিয়ানি খাচ্ছে, তার পেট ডিসপেপসিয়া সারানো যাবে না। রোজ ঠান্ডা, কাশি, সর্দি, আপনি ধূমপান করবেন না,
রোজ খাচ্ছে। বন্ধ করে দিন, আপনার কিন্তু লাংসের কন্ডিশন খুব খারাপ, আপনি বন্ধ করুন। করে দেবো ডাক্তার, করেছি, অনেকটা করেছি, প্রায় এই কথাটাই লোককে বলে, অনেক করে ফেলেছি, বন্ধ করেছি কেউ বলে না। আমি জীবনভর এই কথাটাই শুনে আসছি, অনেক কমিয়েছি, অনেক কমিয়েছি ডাক্তারবাবু। কেন বন্ধ করেছেন কি না, করে ফেলবো, এই মাসে করে ফেলবো, অনেক কমিয়েছি। পাশ থেকে অনেক বলছে কিচ্ছু কমায়নি ডাক্তারবাবু, কিচ্ছু কমায়নি। ওই লাইন রোজ শোনা যায়, অনেক কমিয়েছি। তার ফুসফুসের কষ্ট, তার কাশি কী করে সারাবে? তুমি কি লক্ষ্য করেছো মেনটেনিং কজ? করনি। টেনশান, বুকে ব্যথা, হার্টে ব্যথা, বুক ধড়ফড় করে সব সময় ডাক্তারবাবু। কেন? তুমি ওষুধ দিচ্ছ একের পর এক। প্যালপিটেশন অ্যাগ্রাভেটস লাইং অন লেফট সাইড, ফসফরাস লাইং অন রাইট সাইড, এমন মিউর প্যালপিটেশন, এই নানা রকম সব ওষুধপত্র দিচ্ছ, এটাও দিচ্ছ, কেস টেকিং করছো, কিচ্ছু হচ্ছে। অশান্তির বাতাবরণ সংসারে। রোজ রাত্রিবেলা ঝগড়াঝাটি, চেঁচামেচি, এ চটি মারছে, ও জুতো মারছে, এ দা মারছে, ও বটি মারছে, এ ঘটি মারছে, ও বাটি মারছে, এ বালিশ ছিটছে, ও লেপ ছিটছে। কী করে সারাবে? মেনটেনিং কজ। রোজ অশান্তির বাতাবরণ সংসারে চলছে। সো মেনটেনিং কজ is one of the strong causes for failures of homeopathic treatment. So exciting cause, খুব রোদ লেগেছে, খুব বৃষ্টি হয়েছে, খুব জলে ভিজেছে, খুব ঠান্ডা হাওয়া লেগেছে, খুব গরমকাল, প্রচুর পিপাসা পাচ্ছে, প্রচুর জল খেয়েছে, পানি খেয়েছে প্রচুর, তার থেকে ডায়রিয়া হচ্ছে। Exciting cause. The remedy is elaterium. I prescribe 30 repertoire দেখে and try does cure. So exciting cause, maintaining cause প্রচুর আছে প্রত্যেকের। ওই যেমন মাথার টুপি পরে থাকছে, ইরাপশান, যে ম্যাক্সিমাম লোকের গ্রোইনে একজিমা, দুই পায়ের ফাঁকে, ছেলেদের টেস্টিসের সাইডে, মেয়েদের লেবিয়ার সাইডে একজিমা ঘা। প্রচুর লোক পায়, 100টার ভিতরে 90টা লোক ডাক্তারবাবু ওখানে ঘা ধরেন, খুব চুলকায়। কেন? আমাদের গরম প্রধান দেশ। এই যে টাইট গেঞ্জি, টাইট জাঙ্গিয়া পরা, এ কোত্থেকে আমদানি হয়েছে? সাহেবরা দেশে ছিল, ওদেরই আমদানি। আমাদের দেশে এই ড্রেস চলে না। অনেক সময় কেউ পড়তে ইউজ করতে হয়তো বাধ্য হয় নানান কারণে, কিন্তু কি হচ্ছে, জেনিটাল রিজিয়নে ঘাম বেশি হয়, এক জিলাতে ঘাম বেশি হয়। আমরা অ্যানাটমি যারা পড়েছি তারা জানি, এক জিলাতে সোয়েট বেশি হয়, জেনিটাল রিজিয়নে বেশি হয়। ওই কুঁচকি যাকে বলা হয়, বোথ সাইডস অফ দ্য স্ক্রোটাম অর লেবিয়া, দি ফোল্ডস, প্রচুর ঘাম। এবং সব থেকে বড় কথা, ওখানকার ঘামটা আঠালো, চটচটে হয়। ওই থুজায় লেখা আছে, হানি লাইক সোয়েট অ্যাট দ্য জেনিটালস, ও তো কমন সিমটম। ওখানকার ঘামটা আঠালোই হয়। সারাদিন কলকাতা শহরে গরম প্রধান দেশ আমাদের, সারাদিন ঘুরল, ঘাম চটচট করছে, আঠার মতন হয়ে রইল, সেখান থেকে ফাঙ্গাস ফরমেশন হয়ে যাচ্ছে। বাড়ি এসে আর ধুলো না, তাড়াতাড়ি করে রাত 11:30 12টার সময় বাড়ি আসলো, খেয়ে দিয়ে শুয়ে পড়ল। দিনের পর দিন এই ফাঙ্গাস আর পরিষ্কার হচ্ছে না। মেনটেনিং কজ। কত সালফার দেবে, কত হিপার সালফার দেবে, কিচ্ছু হবে না। আবার আগামীকাল কলকাতায় যাবে, টাইট জাঙ্গিয়া পরবে, ঘাম চেপে বসবে, সারা দিনের ঘাম জমবে, তার সাথে সিবাম জমবে, ঠিক ক্রাস্ট পড়ে যাবে, বাড়িতে এসে ধোবে না। তোমাকে বলতে হবে যে রোজ বাড়িতে এসে পরিষ্কার পানি দিয়ে, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন, শুকনো গামছা দিয়ে তারপরে মুছবেন, মুছে নারকেল তেল লাগাবেন, কোনো মলম লাগাবেন। তা রোজ এই করছে আর রোজ মলম লাগাচ্ছে, তোমার কাছে এসেছে মাথার যন্ত্রণার জন্যে, তুমি জানো না, ওষুধ দিয়ে যাচ্ছ। কিংবা স্কিন ডিজের জন্য এসছে, ওইখানকার বলেনি, বিভিন্ন জায়গায় আছে, হাতেও আছে, তুমি দিচ্ছ, ওষুধ দিচ্ছ, তুমি জিজ্ঞাসা করনি মলম লাগাচ্ছে কিনা। দেখো এখানটাই মলম লাগাবেন না, না এখানে তো লাগাই না, তবে ওই সাইডে হয়েছে ওইটাই লাগাই, ওর সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। রোজ মলম লাগান। কিংবা হয়তো ওখানকার কথাই বলছে, বল ডাক্তার ওই কুচকিতে একজিমা হয়েছে, আপনি ওষুধ দিন, তুমি ওষুধ দিয়ে যাচ্ছ রোজ। সাপ্রেশন জিজ্ঞেস করেনি,
তাহলে টেবিলে একটা পেরেক আছে, উঁচু হয়ে রয়েছে, আমি রোজ তোলার চেষ্টা করছি, যে অর্ধেকটা তুলেছি চেষ্টা করছি তোলার জন্যে, আরও তুলবো, আবার আরেকজন এসে হাতুড়ি দিয়ে আবার মেরে বসিয়ে যাচ্ছে, আবার আমি তুললাম, আরেকজন হাতুড়ি দিয়ে আবার মেরে বসিয়ে দিয়ে গেল। তাহলে রোজ তুমি স্কিন ডিজিজটা সারানোর চেষ্টা করছো, রোজ সাপ্রেশন হচ্ছে, এই খেলা চলছে নিরন্তর। সো খোঁজ নাওনি তুমি, রোজ মলম লাগিয়ে চলেছো, রোগ সেও বলেনি, তুমি খোঁজ নাওনি। সো মেনটেনিং কজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রাইম ফ্যাক্টরস টু হিন্ড্রান্স এ কিওর। অ্যালার্জি, এই জায়গাটায় চুলকানি হয়েছে, এই জায়গাটায় চুলকানি হয়েছে, এইসব সাইডে চুলকানি হয়েছে, কিছু যাচ্ছে না, ডাক্তার ওই কেন হলো, কেন যাচ্ছে না? মিষ্টি খেতে ভালোবাসেন? হ্যাঁ। শীত বেশি না গরম বেশি? গরম বেশি। হয়তো কেউ না করে দেখলো যে চুলের পাশে এইখানটায় চুলকানি, রেপার্টরি খুলে গেল, চুলকানি 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 কোথায় আছে? চুলকানি, রোগীর চুলকানি দেখে ডাক্তারের চুলকানি হয়ে গেছে, চুলকানির ওষুধ খুঁজতে হবে খালি, রোগীকে নয়, তার রোগকে নিয়ে পড়ে আছে, মানুষটাকে নয়, তার চামড়াকে নিয়ে চিন্তা করছে, সারা দিন রাত শেখাচ্ছি, খাচ্ছি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। উনি কি করছেন? ডিজিজটা নিয়ে পড়ে আছেন, চুলকানি কোথায় আছে? মাথার কানের পাশে বিহাইন্ড দ্য ইয়ার খুঁজে বেড়াচ্ছে। কিংবা আরেকজন বলল, না বাবা, আমি ডক্টর রবীন বর্মনকে ফলো করছি, আমি আসল কেন্টিয়ান থিওরি ফলো করব, আমি কেস্টিকিং করে ওষুধ দেবো। কী খেতে ভালোবাসেন? মিষ্টি। শীত বেশি না গরম বেশি? গরম বেশি। দাঁড়িয়ে থাকলে অনেকক্ষণ কষ্ট হয়? হ্যাঁ। চান করতে ভালোবাসেন? গোসল করতে? না। সালফার। কিচ্ছু হচ্ছে না স্যার, সালফারের সব সিমটম আছে কিন্তু কমছে না। লোকটার চুল পেকে যাচ্ছে পাশ দিয়ে, রোজ কেমিক্যাল কলপ লাগাচ্ছে, আর রোজ ইরিটেশন হচ্ছে, 2 দিন 3 দিন পর এই কাণ্ডটি করছে, তুমি খোঁজ নাওনি। ঠিক ওই জায়গাটা আর কোথাও নেই। মাঝে তুমি দেখলে ভালো করে পরীক্ষা করে তাকালে না যে চুলে লাল রং করা আছে, দেখছি কালো রঙ, আপনি চুলে কি কালার করে? না। কতদিন পর? ওটা আমার 2 দিন 3 দিন পরে করতে হয় ডাক্তারবাবু, ওটা নাহলে আমি একটু লজ্জায় পড়ে যায়। আসলে আমার এমন একটা জায়গায় রোগীরা বিরাট লেকচার দিতে, পণ্ডিত রোগীরা, এমন জায়গায় কাজ করতে হয় না আমার, সে বুঝলেন, ওখানে একটু হাই সফিস্টিকেটেড ব্যাপার, ওখানে আমার তো চুল ঠিকঠাক না করলে হয় না। ইট ইজ ডিউ টু অ্যালার্জেন, তার জন্য হচ্ছে। তুমি সালফার কেন? সালফারে বাবা দিলেও কিচ্ছু হবে না। সো দেয়ার আর লটস অফ মেনটেনিং কজেস, আলোচনা করব আবার আগামীকাল। আজকে আমার পেট গ্রুপে ক্লাস আছে একটু পরে, এইটাই কন্টিনিউশন করব। গুড নাইট অল অফ ইউ ফ্রেন্ডস।